সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজ কথা বলবো বোরকা এবং হিজাব নিয়ে যে বিতর্ক সৃষ্টি হয়েছে সেটা নিয়ে। পোশাক হচ্ছে মানুষের অধিকার, কিন্তু এটাও তো সত্য যে একটা সময় পৃথিবীর নারী এবং পুরুষ তারা গাছের বাকল পরিধান করত। আজকের বাংলাদেশের দিকে যদি আপনি তাকান তাহলে আপনি দেখবেন যে বাংলাদেশে হয়তো হিজাব এবং বোরকা বিতর্কগুলো নিয়ে আসা হয়েছে, কিন্তু আপনি যদি একটু পেছনের দিকে যান তাহলে আপনি দেখবেন এই যে প্রাচীন মিশরের মানুষ তারা প্যাপিরাস সমাধিতে নিজেদের লাশকে সংরক্ষণ করত। তারা বিশ্বাস করত 10,000 বছর পরে তারা স্বর্গে যাবে। স্বর্গে তাদের জন্য কৃষিকাজের ব্যবস্থা করা হয়েছে। আপনি আরো আশ্চর্য হয়ে যাবেন, ইরানের যে ধর্মগুরুরা আছে তারা তাদের জ্যান আবেস্থা নামে একটা ধর্মগ্রন্থ আছে, সেটা অনুসারে তারা বিশ্বাস করত যে একটা ফুল সিরাতের উপর দিয়ে তারা সিন্দাবাদ ব্রিজ পাড়ি দিয়ে স্বর্গে যাবে এবং তাদের জন্য সে স্বর্গে হুরানি বেহেশত তথা হুরফুরি থাকবে। তো আমরা অনেকে বিশ্বাস করি যে আমাদের জন্য হুরফুরির ব্যবস্থা করা হয়েছে। ইহুদিরা তারাও কিন্তু বিশ্বাস করে যে মৃত্যুর পরে তাদেরকে আবার পুনরুজ্জীবিত করা হবে। মানুষ এই পৃথিবীর আগুন এবং জল এই দুটোকে খুব ভয় করে, যেখান থেকে বিভিন্ন গল্প কাহিনী নির্মিত হয়েছে। ছোটবেলা থেকে আমরা স্বর্গের লোভ দেখে বড় হয়েছি, দুধের নদী, মধুর নদী এবং হুরদের স্বপ্নে বিভোর হয়েছে। কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি যে আমাজন জঙ্গলে দ্য ব্ল্যাক হোল ইন্ডিয়ান নামে যে মানুষটি মারা গেল, তার কোনো পোশাক ছিল না, সে আমাদের ভাষা বুঝতো না, তার কোনো ধর্ম ছিল না, অথবা সে কোনো নারীকে দেবতা ভেবে বড় হয়নি, সে অ্যাপোলো দেবতার কথা শুনেনি। তো সুমেরীয় সভ্যতায় যখন লিখন পদ্ধতি আবিষ্কার হলো, তখন ধীরে ধীরে বিভিন্ন ধর্মগ্রন্থের উৎপত্তি হলো। আপনার গায়ে যে পোশাক বা আমার গায়ে যে পোশাক, সেটার আবিষ্কার কিন্তু নারী। কিন্তু তাদের আসলে আমরা সেভাবে কখনো উপস্থাপন করিনি, বরং আমরা আমাদের যে মতবাদ আছে সেটা সবসময় নারীদের উপর চাপিয়ে দিয়েছে। আপনি আপেল আর ড্রাগন ফলের স্বপ্ন দেখছেন এবং বিভাজনের স্বপ্ন দেখছেন, আরামায়েশের স্বপ্ন দেখছেন, একই স্বপ্ন কিন্তু নারীরা দেখতে পাচ্ছে না। আমরা যদি চিন্তা করি যে আমাদের দেশে যে বোরকা আমরা দেখতে পাই, আসলে বোরকাটা কোথা থেকে আসছে? আপনি কি কখনো নিজেকে প্রশ্ন করেছেন বা কখনো জানার চেষ্টা করেছেন? আপনি কি জানেন যে ইহুদি যে হেরেদি সম্প্রদায় আছে তারা বোরকা পরতো? আপনারা তো এসব বিষয়ে জানার কথাও না। আপনি হয়তো এও জানেন না যে এই ভারতীয় উপমহাদেশে একটা সময় নারী পুরুষ তারা সবাই একই ধরনের পোশাক পরতো। আমরা দেখেছিলাম যে আমাদের যে 70% পুরুষের বিপরীতে 30% কর্মজীবী নারী আছে, তাদেরকে নিয়ে একজন ক্রিকেটার তানজিম সাকিব তিনি কটাক্ষ করে কিছু মন্তব্য করেছিলেন একটা সময়। আমি খুব আশ্চর্য হয়ে লক্ষ্য করলাম, দেশের যে 72 লাখ আছে আমাদের পোশাক শ্রমিক, যাদেরও নিজের ইচ্ছে মতো পোশাক পরার অধিকার আছে, কিন্তু আমরা একটা আধিপত্যবাদী ধর্ম প্রতিষ্ঠা করছি। যেই সব নারীরা সন্তানের মুখে 2 বেলা আহার তুলে দিচ্ছেন, আমরা তাদেরকে ঘৃণা করা শুরু করছি। আমরা ভুলে যাচ্ছি যে আমাদের 71 সালে যে মুক্তিযুদ্ধটা হয়েছে,
সেই মুক্তিযুদ্ধে নারীরা বোরকা পরে যায় নাই। আমরা ভুলে যাচ্ছি আমাদের মা, বোন, দাদা, দাদি, নানি এরা শাড়ি পরতো। বোরকার তেমন একটা প্রচলন ছিল না। ৬০-৭০ দশকেও বাঙালি নারীরা অনেক বেশি স্মার্ট ছিল। এখন হঠাৎ করে বাংলাদেশে এক ধরনের উগ্রবাদ পন্থা চলে এসেছে। সেখান থেকে দেখা যাচ্ছে কি নারীদেরকে বলা হচ্ছে যে তোমার হাত, পা, চুল সব ঢেকে ফেলতে হবে। হ্যাঁ, আপনার হাত, পা, চুল আপনি সব ঢেকে ফেলেন, এটা সম্পূর্ণ আপনার অধিকার। কিন্তু আপনি কাউকে বাধ্য করতে পারেন না। কারণ সবকিছু যে আপনার থেকে এসেছে বিষয়টা কিন্তু সেটা না। আপনি যদি লক্ষ্য করেন খ্রিস্টান ধর্মের দিকে তাহলে দেখবেন যে যীশুখ্রিস্ট তিনি কিন্তু তার সম্প্রদায়ের খ্রিস্টান নারীদেরকে ওড়না পরার কথা বলেছেন। আপনি যদি দেখেন আফগানিস্তানের যে পশতুন জাতি আছে তাদের কাছে বোরকাটা একটা প্রথা হয়ে গেছে এবং আফগানিস্তানের এই পশতুন জাতি থেকে ধীরে ধীরে আরব বিশ্বে কিন্তু এই বোরকাটা ছড়িয়ে গেল। আজকে সেটা আমাদের বাংলাদেশেও আসছে। আপনি যদি লক্ষ্য করেন আপনি দেখবেন যে বাংলাদেশের যে একটা বিচ আছে কক্সবাজার, সেখানে অনেক পুরুষদেরকে দেখবেন তারা গোপনে নারীদের ছবি তুলছে। এই যে গোপনে নারীদের ছবি তোলা আর নিজেদেরকে সুফি দরবেশ পরিচয় দেওয়া এবং বলা যে নারীদেরকে আপনি যে পোশাক মানে চান সে পোশাকটাই নারীদেরকে পরতে হবে, অথবা আমাদের দেশে যে আদিবাসী সম্প্রদায় আছে তাদের নিজস্ব পোশাক আছে, তারা স্বাভাবিকভাবে বোরকা হিজাব পরবে না, তাদেরকে বাধ্য করারও আপনি কেউ না। বাংলাদেশে যে হিন্দুরা আছে তাদের নিজস্ব পোশাক আছে। এখন আসেন যে মুসলমান নারীরা আছে তাদেরকে আমরা বিভিন্নভাবে বলছি। হ্যাঁ, একজন নারী বোরকা হিজাব সে পরতে পারে, এটা নিয়ে আমার বলার কিছু নেই। কিন্তু মানুষকে ভয় দেখিয়ে উগ্রবাদী পন্থায় তাদেরকে দিয়ে নিজেদের স্বার্থ হাসিল করা, এটাকে আসলে আমি ঠিক ওভাবে দেখি না বা আমি ভাবতে পারি না। কারণ আপনি যে বোরকাটার কথা বলছেন সে বোরকাটা হচ্ছে ইহুদিদের থেকে, এবং ইহুদিদের যে ধর্মগ্রন্থ বুক অফ জেনেসিস সেখানে কিন্তু স্পষ্টভাবে ইহুদি নারীদেরকে বোরকা পরার কথা বলা হয়েছে। এখন হয়তো আমরা এসব বিষয়গুলো স্বীকার করি না বা করব না, আমরা এটাও জানি না যে আমাদের ভারতীয় উপমহাদেশের নারীরা আসলে কি পড়তো। আমরা কখনো আসলে জানার চেষ্টা করিনি, আমরা কখনো বোঝার চেষ্টা করিনি যে আমাদের নারীরা, আমাদের মা বোনরা আসলে তারা কি পড়তে চায়। আপনি হয়তো জানেন না যে 1972 সালে নারীদের অধিকার নিয়ে একজন লেখক একটি বই লিখেছিলেন, এ ভিন্ডিকেশন অফ দ্য রাইটস অফ ওমেন। এই বইটি লেখার জন্য তাকে কিন্তু ফাঁসি দেওয়া হয়েছে। তা আমরা যত সহজে নারীর অধিকারের কথা বলি অথবা নারীর পোশাকের কথা বলি, অথবা আমরা বলি যে নারীর এই পোশাক দেখলে তো আপনাদের লিঙ্গ দাঁড়িয়ে যায়, মানে খুব বাজে একটা কথা। একটা দেশে যখন আপনার চরিত্র ঠিক থাকে না, যখন আপনার মগজের মতো নষ্টামি ভর করে, আপনি তখন যত বড় হুজুর, সুফি সাহেব, দরবেশ হন না কেন, আপনি আসলে একটা লুচ্চা বদমাশ ছাড়া আর কিছুই না। এজন্য নারীদের দেখলে আপনার লিঙ্গ দাঁড়িয়ে যায়। আজ থেকে 233 বছর আগে থট অন দ্য এডুকেশন অফ ডটার, দ্য মডার্ন প্রমিথিউস নারী জাগরণের যে গল্পটা নারীরা লিখেছিল, সে গল্পটা আপনারা সহ্য করতে পারেননি। কিন্তু আপনারা ঠিকই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতর হিজাব হিজাব বলে স্লোগান দিচ্ছেন। 190 বছর ধরে যে ব্রিটিশ ভারতবর্ষকে শাসন করেছে সেটাও তো ছিল একটা পুরুষতান্ত্রিক সমাজ। একটা পুরুষতান্ত্রিক সমাজ তাদের ইচ্ছে মতো নারীদের শরীরে পোশাক চাপিয়ে দিচ্ছে। কিন্তু আপনি যদি 18 শতকের ফরাসি বিপ্লবের দিকে তাকান তাহলে আপনি দেখবেন যে এই ফরাসি বিপ্লবের পরে সমগ্র পৃথিবীতে একটা নারী জাগরণ সৃষ্টি হয়েছে। নারী কি পোশাক পরবে সেটা সম্পূর্ণ নারীর ইচ্ছে।
এই বিপ্লবের কারণেই কিন্তু আপনার হেলেনা শারমন, নিকোলা ফক্স, ক্যাথরিন র্যান্স, সুজি ইমোট্রাস নামক বিখ্যাত মহাকাশ বিজ্ঞানী, নারী মহাকাশ বিজ্ঞানী জন্ম হয়েছে। নাহলে নারীরা কিন্তু কখনো মহাকাশে যেতে পারতো না যদি তারা গর্তের ভিতর ঢুকে থাকতো, যদি তারা বস্তার ভিতর নিজেদেরকে ঢুকিয়ে রাখতো। আপনারা অনেকেই জানেন যে হাদিস নাজাফি নামে ২০ বছরের একটা মেয়ে ইরানের, সে বোরকা পড়তে চায় না, এই জন্য তাকে আয়াতুল্লাহ খোমেনির যে নৈতিকতা পুলিশ আছে তারা তাকে হত্যা করেছে, তার শরীরে অনেকগুলো গুলি করা হয়েছে। আপনারা এটাও জানেন যে ইরানে বোরকা এবং হিজাব নারীরা পরবে না, সেটার জন্য একটা বিপ্লব, এবং সে বিপ্লবে মাইশা আমিনী নামে একটা খুব সুন্দর মেয়েকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আজকের বাংলাদেশের দিকে যদি আপনি দেখেন, উদ্ভট উদ্ভট জিনিস নিয়ে আসা হচ্ছে যে ব্যাংকে নারীরা ওই যে আপনার ছোট হাতা পরে আসে না, ওগুলা পরা যাবে না, ছোট দৈর্ঘ্যের পোশাক পরা যাবে না, লেঙ্গিস, এক যে ধ্বজভঙ্গ আইন, আপনি তো কাউকে বলতে পারেন না। অবশ্যই আপনার সামাজিকতা আছে, নৈতিকতা আছে, কিন্তু এটার বাইরেও তো নারী, সেও তো একজন মানুষ, তার নিজেরও তো অধিকার আছে, সে কোন পোশাকটা পরবে, আপনি চাপিয়ে দেওয়ার কে? তাহলে আপনি যদি ডোয়ান জিওনের যে আওয়ার বোর্ড ইজ আওয়ার সেলফ, আপনি চিন্তা করেন, খোদ মার্কিন সমাজ তারা কিন্তু সেটা মেনে নিতে পারেনি। একজন নারী যখন বলছে যে আমার শরীর আমার অধিকার, অর্থাৎ সে কি পড়বে, সে কোথায় যাবে, সে কি করবে, এটা মার্কিনীরা পর্যন্ত মানতে পারছে না, সেখানে আপনি আসলে কিভাবে মানবেন? আপনি কি জানেন নারী গণিতজ্ঞ যে হাইপেশিয়া আছে তাকে সত্য বলার অপরাধে খ্রিস্টান সমাজ নির্মমভাবে হত্যা করেছিল? আজকে যদি আমাদের মুসলমান সমাজের দিকেও তাকান, আফগানিস্তানের দিকে তাকান, সিরিয়ার দিকে তাকান, লেবাননের দিকে তাকান, এবং বাংলাদেশেও শুরু হয়েছে, তারা নারী অধিকারকে মানতে চায় না, নারী স্বাধীনতাকে মানতে চায় না, নারী তার পছন্দ মতো পোশাক পরবে সেটাও তারা মানতে চায় না। তারা মনে করে কি যে বোরকাটা হচ্ছে তাদের কাছে একটা মরণাস্ত্রের মতো, সেটা তারা নারীদের উপর ব্যবহার করছে। কিন্তু আপনি কি জানেন যে অতিরিক্ত গরমে একজন নারী বোরকা পরার কারণে সে হিটস্ট্রোক করতে পারে? আমাদের বাংলাদেশের নারীরা যদি শাড়ি, থ্রি পিস এসব পোশাকে স্বাচ্ছন্দ্য বোধ করে না, আপনার সমস্যাটা কোথায়? আপনি ফ্রেডরিক অ্যাঙ্গেলসের যদি লেখা পড়ে থাকেন, তাহলে তিনি সে সময় নারী সমাজের যে চিত্র ছিল, তিনি তখন বুঝাতে গিয়ে বলেছেন যে নারী সমাজটাকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করছে হচ্ছে পুরুষ সমাজ। একটা আদিম যুগ সৃষ্টি করা হয়েছে, একটা মধ্যযুগীয় বর্বরতা সৃষ্টি করা হয়েছে, সেখান থেকে কিন্তু নারীরা মুক্তির জন্য বিপ্লব করেছিল। এখন বাংলাদেশের নারীরা কি আসলে তাদের মুক্তির জন্য বিপ্লব করবে, না তারা জামাত শিবির, জঙ্গিবাদী, উগ্রবাদীদের কথায় বিভ্রান্ত হবে? এবং আপনারা লক্ষ্য করেছেন যে সোশ্যাল মিডিয়ায় ছোট ছোট গ্রুপ করে বিভিন্নভাবে বলা হচ্ছে যে এটা পড়ার এই উপকারিতা, ওটা পড়ার এই উপকারিতা, জার্মানির মতো দেশে স্ট্রিম বাত নিচ্ছে, এই জন্য নাকি ওখানে। আরে ভাই, আমাদের বাংলাদেশে আপনি চিন্তা করেন না, মসজিদের ভেতর 4 বছরের শিশুকে দর্শন করে মেরে ফেলা হয়েছে, এই শিশুটার পোশাকের কি অপরাধ ছিল? আপনারা যে বলেন যে পোশাকের কারণে দর্শন, দর্শক তো আপনার মগজের ভাই, আপনি তো জন্মগতভাবে আপনি একজন লুচ্চা বদমাস, আপনার মগজটা হচ্ছে দর্শক। বাংলাদেশের পুরুষদেরকে যদি আপনি লক্ষ্য করেন, তাহলে লক্ষ্য করবেন অধিকাংশ পুরুষ, একজন নারীকে আপনি চেনেন না, আপনি তার ইনবক্সে যাই তাকে ডিস্টার্ব করছেন। আপনি একজন নারীর সাথে আপনার সম্পর্ক আছে, আপনি এআই টুল দিয়ে বিভিন্ন বাজে ছবি বানিয়ে, বাজে ভিডিও বানিয়ে আপনি সেই মেয়েটিকে কি করছেন? আপনারা সুফি সাহেব, আপনারা ফির। আমি তো এও দেখেছি যে বাংলাদেশের যে পুরুষরা আছে তারা নাকি পর্ন মুভি দেখায় বিশ্বের মতো, মানে একদম সামনের সারিতে আছে। তো ভাই, এই যে এত ধর্ম ধর্ম করেন, কিন্তু নিজের মগজের মধ্যে সৌন্দর্য নাই, নিজের মগজের মধ্যে নারীর প্রতি সম্মান নাই, শ্রদ্ধা নাই, যে না আমার মা বোনেরা, এদের সম্মান আমার, এই বিষয়গুলো তো আপনাদের মধ্যে নাই। আপনারা শুধু আছেন যে কিভাবে কাকে বস্তা পরায় দিবেন, কিভাবে আপনার মেয়েদের, ওই যে একজন তেঁতুল হুজুর বলছিল না যে মেয়েদের বেশি পড়ালেখার দরকার নাই, 4-5 বছর পর্যন্ত পড়লে চলবে। আবার আরেকজন বলছে যে মেয়েদের হাত পা পর্যন্ত দেখা যেতে পারবে না। তো আমাদের সময়ে যখন আমাদের মায়েরা শাড়ি পরেছে, আমাদের বোনদেরকে আমরা দেখছি থ্রি পিস পরেছে, ভাই আমাদের তো আপনাদের মতো লিঙ্গ দাঁড়ায় যায় নাই, আপনাদের মতো তো আমাদের মতো
মনের মধ্যে খবিশের মন্তব্য আসে নাই। আপনাদের মতো তো আমাদের হয় নাই যে না এটা আমার মনে হয়েছে কি যে এটা আমার বোন। আমি তার সম্পর্কে কোনো বাজে চিন্তা করতে পারি না। এই যে নৈতিকতার শিক্ষা, এই নৈতিকতার শিক্ষা নাই বিধায় আজকে হিজাব, হিজাব স্লোগান দিচ্ছেন। জাপানের মেয়েরা তাদের পছন্দ মতো পোশাক পরছে। কোথায় তো? সেখানে দর্শন হচ্ছে না তো। সেখানে তো নারীদেরকে ইভটিজিং করা হচ্ছে না। বাংলাদেশের রাস্তায় একটা সুন্দরী মেয়ে চলে গেলে তাকে আপনি এটা কি বলে? ওই যে কি একটা ছুঁড়ে দেন না? জানেন সেটা কি? অ্যাসিড। সে আপনাকে গ্রহণ করে নাই, আপনি তাকে পুড়িয়ে দিবেন। একটা মেয়েকে আপনি বাজে প্রস্তাব দিয়েছেন, সে গ্রহণ করে নাই, তাকে আপনি দর্শন করবেন। এ ধরনের দর্শক মানসিকতা যারা লালন করে, তারাই কিন্তু বিভিন্ন বিভ্রান্তি ছড়ায়। আপনি তো এটাও জানেন না যে পোশাকের উৎপত্তি কোথা থেকে হয়েছে। জানেন না পোশাক কোথা থেকে আসছে? আপনার শরীরে কি পোশাক ছিল? সুই সুতা কত হাজার বছর আগে আসছে? আপনি কিভাবে পোশাক তৈরি করলেন? আপনি যে বোরকা এবং হিজাবের কথা বলেন, সে বোরকা হিজাব কোথা থেকে আসছে? এসব কিছু কি আপনার আসলে জানা আছে? আপনার তো এসব বিষয়ে কোনো ধারণা নাই। কারণ আপনি এটাও জানেন না যে আমাদের বাংলাদেশে যে সমস্ত নারীদেরকে পাকিস্তানিরা ধর্ষণ করেছিল, উইমেন আন্ডার সিজ একটা প্রতিবেদন করা হয়েছিল। সেখানে বলা হচ্ছে যে ৭১ সালের যে যুদ্ধ হয়েছে সেখানে ২ লাখ নন, সেখানে ৪ লাখ নারী ধর্ষিত হয়েছে। ভাই পোশাকের কি সমস্যা? একটা মেয়ে সে কোরআন বুকে নিয়েছিল, পাকিস্তানিদেরকে বলেছিল যে ভাই আমাকে ধর্ষণ করো না, আর পারতেছে না। এই পাকিস্তানি সৈন্যরা, রাজাকার, আল শামস, জামাত শিবিররা সে মেয়েটিকে ধর্ষণ করেছিল। তো দর্শক যার মগজে বাস করে সে তো বস্তাবন্দির কথা বলবে। আপনি কি জানেন যে পাকিস্তানি যে সমস্ত সৈন্য ছিল এবং জামাত শিবিরের যে জামাত আল বদর ছিল, তাদের কাছে ২ থেকে শুরু করে ৮০ বছরের বিদ্যা পর্যন্ত বাদ যায় নাই। তাদেরকে দর্শন করা হইতো। আজকে যখন আপনি আমিকে তুমিকে রাজাকার রাজাকার স্লোগান দেন, আমি স্তব্ধ হয়ে যাই। আজকে যখন কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার ছেলেরা হিজাব 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 বলে স্লোগান দেয়, আপনি কেন হিজাব বলে স্লোগান দিবেন? স্লোগান দিবে তো মেয়েরা। মেয়েরা কি চায়? আপনারা যে কাজ শুরু করেছেন, যে শয়তানি রাজনীতি শুরু করেছেন, এগুলা কেন হচ্ছে? কেন পাকিস্তানের বেলুচিস্তানে ঘরে ঘরে গিয়ে পাকিস্তানিরা বেলুচিস্তানের নারীদেরকে ধর্ষণ করছে? আপনি কখনো নিজেকে প্রশ্ন করেন যে পর্দা না করার জন্য জাপান, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম, সুইজারল্যান্ড, ফিনল্যান্ডের নারীরা তারা তো স্বাধীনভাবে করতেছে, তাদের তো কোনো সমস্যা হচ্ছে না, সেখানে তো দর্শন হচ্ছে না। কিন্তু সিরিয়ায় যেখানে আপনি গোলানি ব্রিগেড নিয়ে খুব লাপালাপি করলেন যে বাশার আল আসাদের পতন হয়েছে, আপনার গোলানি ব্রিগেড সিরিয়ায় কি করছে? শিশু এবং নারীদেরকে নির্বিচারে দর্শন করছে, যেভাবে পাকিস্তানিরা এবং জামাত শিবির করেছে। আপনি যখন দেখেন যে ফ্রান্স, সিরিয়া, মিশর, তুরস্ক, আজারবাইজান এসব জায়গায় হিজাব নিষিদ্ধ করা হয়েছে, কেন? সিরিয়া, মিশর, তুরস্ক এরা কি ইসলামিক দেশ না? আপনি কি জানেন যে তিউনিসিয়া, মরক্কো সহ পৃথিবীর প্রায় ১৬টি দেশে আপনার বোরকা পরা নিষিদ্ধ? এগুলো তো মুসলিম দেশ। একসময় খ্রিস্টানরাও চেয়েছিল নারীদেরকে বোরকা চাপাই দিতে, তাদের পছন্দ মতো পোশাক চাপাই দিতে, কিন্তু নারীরা সেখান থেকে বের হয়ে আসে। আপনাদেরকে বুঝতে হবে যে ইহুদি হারিদি সম্প্রদায় যে বোরকা আপনাদের উপর তুলে দিয়েছে, যেটাকে প্রমকাও বলা হয়, সে প্রমকাও থেকে আপনারা বের হতে পারেননি। কারণ ধর্মগুরুরা তারা এক ধরনের বর্ম সৃষ্টি করেছে, মৌলবাদী বর্ম। এসব থেকে আপনাকে বের হইতে হবে। একজন পুরুষ সে যে পোশাক পরতে চায় এটা সম্পূর্ণ তার পছন্দ। একজন নারী সে যা পড়তে চায়, যা লিখতে চায়, যা বলতে চায়, যতটুকু পড়াশোনা করতে চায়, কর্ম করতে চায়, এটা সম্পূর্ণই তার অধিকার। আপনারা কারো অধিকারে হস্তক্ষেপ করবেন না।